আমি আজকে আমার কিছু সন্দেহের কথা বলছি। আহ, প্রেক্ষাপটটা বলিনি। যেমন ধরুন, তারেক রহমান শেখ হাসিনার পতনের পরেও দেশে আসতে তার অনেক দেরি হয়েছে। ইউনূস সাহেবের পুরো সময় তিনি দেশে আসতে পারেন নাই। তারপরেও উম, প্রায় আহ, অসংখ্য নেতাকর্মীকে যে সমস্ত প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এক পর্যায়ে তার দলীয় সূত্রই তাকে বলেছে তার দেশে ফিরতে অনেক অসুবিধা আছে, অনেক প্রতিকূলতা আছে। তো যখন দেশে ফেরা আমাদের ধারণা, বা এটি অবশ্যই সত্যি বলেই আমাদের প্রায় সবারই ধারণা, যে তারেক রহমানকে নানা পক্ষের সঙ্গে নানা ধরনের কথাবার্তা বলে, নানা ধরনের চুক্তি করে, নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে দেশে ফিরতে হয়েছে এবং নির্বাচন করতে হয়েছে, ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত হতে হয়েছে। তিনি এই যে চুক্তিগুলো অথবা যে আলাপ আলোচনাগুলো, অথবা সেই চুক্তিগুলো লিখিত অথবা অলিখিত যাই হোক না কেন, সেগুলো দেশ এবং বিদেশ উভয়ই আছে। এটি মনে করে নিতে বা ধরে নিতে আমাদের আহ, খুব বেশি কিছু উম, মানে অনেক বেশি বুঝতে হবে বা অনেক বেশি গভীরভাবে দেখতে হবে এরকম না, এগুলো প্রায় পরিষ্কার। তো সন্দেহের কথাটা বলছি যে ডক্টর মোহাম্মদ আহ, ইউনূসের এবং তার সরকারের এবং তাদের যে সমস্ত নিয়োগকৃত খুব আজে বাজে লোক, যারা দেশের অনেক ক্ষতি করে গেছেন, তাদের কারো বিচার বোধহয় করা হবে না বিএনপির আমলে। এটি আমার কাছে এখন এই সন্দেহটা প্রায় এক ধরনের বিশ্বাসের আকার ধারণ করেছে। দেখুন, মাইলস্টোন ট্র্যাজেডিটা ঘটল। মাইলস্টোন ট্র্যাজেডিতে একজন পিতা মাতা তাদের সন্তানকে হারালেন। সেই পিতা মামলা করতে গেলেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। তিনি যেহেতু তখনকার আহ, প্রধান নির্বাহী ছিলেন, কিন্তু সেই মামলাটা তো নেওয়া হলোই না। উল্টো এখন নানা রকম চাপে, নানা রকম হুমকিতে সেই ভদ্রলোক, তিনি আবার একটু আমাদের আহ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, সেই ভদ্রলোকের বাড়িতে থাকাই দায় হয়ে গেছে। সম্ভবত তিনি আহ, নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই কথাটা আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি, সোশ্যাল মিডিয়ায় তো এসেই গেছে। দ্বিতীয় আরেকটা কথা যেটা মনে হচ্ছে, যে এই যে হামের টিকা নিয়ে যে অসম্ভব পাপটি ডক্টর ইউনূস এবং তার সরকার করে গেছেন, আজকে প্রায় 400 শিশু ইতিমধ্যেই মারা গেছে। 400 মায়ের বুক খালি হয়ে গেছে। তার এখন সবাই প্রায় যে তথ্যটা জেনে গেছে সেটি হচ্ছে, এবং ইউনিসেফের বরাত থেকেও তারা জানা গেছে, যে ইউনিসেফ অনুরোধ করেছিল যে টিকা কাজ আপনারা এটাকে ফেলে রাখবেন না, টিকাটা দিতে থাকুন, টিকাটা কিনুন, টিকাটা বাচ্চাদেরকে দিন। এবং আপনারা জানেন যে খুবই সংক্রামক রোগ। শতকরা 95% শিশুকে টিকার আওতায় না আনলে হামের প্রকোপ কমে না, হামের প্রকোপ বাড়তেই থাকে বা হামটা কন্ট্রোল হয় না। তো উম, দেখা গেল যে এই সময়টার মধ্যে তিনি যে বিদেশ থেকে টিকা আমদানিটা, যেখানে ইউনিসেফের কাছ থেকে টিকাটা নেওয়া হতো, ইউনিসেফের পক্ষ হয়ে গাভি নামে একটা ভিআই একটা প্রতিষ্ঠান এটা এনে দিত। আহ, তারা একটা সার্ভিস চার্জ এটা নিত আর কি, ইউনিসেফ নিত। কিন্তু ওই মানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং তার নিয়োগকৃত 3জন দশম গ্রেডের কর্মকর্তা, তারা ইউনিসেফের কাছ থেকে যেহেতু কোনো পার্সেন্টেজ পাওয়া যাবে না, তারা অন্য সোর্সের মাধ্যমে টিকা কেনার জন্য সময়ক্ষেপণ করতে শুরু করেছিল। এবং
কোথাও শেষ পর্যন্ত টিকা পাই নাই। এবং ইউনিসেফ যে সার্ভিস চার্জটা নেয় এটা শুধু বাংলাদেশ থেকে না, এটা সারা পৃথিবী থেকে নেয়। তো তাদেরকে সার্ভিস চার্জে না দেওয়ার নাম করে তারা যে অন্য সোর্সে খুঁজতে গেলেন, সেটি আসলে লক্ষ্য সার্ভিস চার্জ না দেওয়া নয়, লক্ষ্যটা হচ্ছে যে সাপ্লায়ার কোম্পানির কাছ থেকে পার্সেন্টেজ পাওয়া। কিন্তু সেটি তারা শেষ পর্যন্ত পাননি। তার ফলাফল হিসেবে আজকে এই 400 মৃত্যু আমাদের ঘটেছে এবং আরও কত ঘটবে আমরা এটা জানি না। আর তার সঙ্গে এই কথাও বলতে পারি যে সরকারি হিসাবে যেখানে 400, সেখানে অনিবন্ধিত অথবা চিকিৎসা নিতে না আসা শিশু হয়তো মারা গেছে আরও বেশি। তারা হাসপাতালে আসেননি বা বুঝতে পারেননি, তাদের শিশু মারা গেছে। তারা অন্ততপক্ষে এই সংখ্যাটা খুব একটা কম হবে বলে আমরা মনে করি না। কিন্তু আমরা খেয়াল করছি যে বিভিন্ন সরকার দল এবং বিরোধী দলের এমপিরা এই ব্যাপারটা নিয়ে টু শব্দ তো করছেনই না, অনেকে ইউনূস সাহেবের পক্ষে সাফাই গাইছেন। এমনকি গতকালকে এই বিকালের দিকে স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত বলছেন যে এই টিকাহীনতা, টিকা না দেওয়ার ব্যাপারটা, না দিতে পারার ব্যাপারটা, এটা ডক্টর ইউনূসের দোষ নয়, এটা হচ্ছে আওয়ামী লীগের সরকারের দোষ। তো এই ধরনের সাফাই গাওয়ার এটি ভালো লক্ষণ নয়। অর্থাৎ ডক্টর ইউনূস তার সঙ্গীদের, প্রথমেই যেটা বলেছিলাম, ডক্টর ইউনূস এবং তার সঙ্গীদের কোনো বিচার করার, কোনো বিষয়ে কাঠগড়ায় দাঁড় করানোর ইচ্ছা হয়তো বিএনপি সরকারের নেই, জামাতের তো নেই, এটা তো সবাই জানে। আর এনসিপি তো তারই পোষ্যপুত্র। খুব সঙ্গত কারণেই আমার মনে হয় যে ইউনূসের আমলে যারা যত দুষ্কর্ম করেছেন, তাদের কারো দুষ্কর্মের কোনো তদন্ত হবে না, কাউকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে না। তারা যে অন্যায় করেছেন, তারা যে অর্থ আত্মসাৎ করেছেন, তারা যে মানে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য করেছেন, এগুলো নিয়ে কখনোই কোনো তদন্ত হবে না এবং তাদের জন্য এটার জন্য কোনো শাস্তি পেতে হবে না। তো আজকে এই সন্দেহের কথাটা বলছি, পরবর্তীতে আরও কথা বলা যাবে, একদিনে অনেক বেশি দরকার নেই। কিন্তু এটি আমাদের জন্যে, আমাদের দেশের ভবিষ্যতের জন্যে আসলে অশনি সংকেত। অথবা বলতে পারেন যে খারাপ জিনিসটা চালু হয়ে আসছে, যে যার দায় তাকে কখনো না দিয়ে ক্ষমা করে দেওয়া হয় বা পাশ কাটিয়ে যাওয়া হয়। এই যে প্রবণতা, এই যে সংস্কৃতিটা আমাদের দেশে আছে, যেই কারণে অপরাধীরা, এই বড় বড় অপরাধীরা যারা পলিসি মেকিংয়ে থাকে, এই বড় বড় অপরাধীরা অপরাধ করে করে একেবারে পার পেয়ে যায়। সেই কারণে অপরাধটা কমে না, কারণ অপরাধের শাস্তি হতে দেখলে অপরাধ করতে অন্যদের একটু ভয় হওয়ার কথা। তো আমি আবার সেই সন্দেহের কথাটা উল্লেখ করছি যে ইউনূস সাহেব, তার সমস্ত সঙ্গী, তার সকল যারা ইয়েতে ছিলেন, তার সাথে থেকে কাজ করেছেন বা অকাজ করেছেন, তাদের কাউকে এই অন্তত বিএনপি সরকারের আমলে আমরা কাঠগড়ায় দাঁড়াতে দেখব বলে আমি মনে করি না।